এত ভালো একটা ছেলে ছিল আর ওর কোনো বোন ছিল না। আমরা আসলে ঈদ করছি না, আমাদের ঈদ নেই। হঠাৎ এক মর্মান্তিক ঘটনায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূরের সাবেক স্বামী ব্যবসায়ী অনিক মাহমুদ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকরা তাকে 48 ঘন্টার কঠোর পর্যবেক্ষণে রেখেছেন, কারণ ব্রেন স্ট্রোকের প্রথম 48 থেকে 72 ঘন্টা রোগীর জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। গত বুধবার রাতে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন অনিক মাহমুদ। প্রাথমিকভাবে উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে, কিন্তু তার অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাৎক্ষণিকভাবে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত 9টার দিকে নিউরোসার্জন ডাক্তার জিল্লুর রহমানের তত্ত্বাবধানে জরুরি অপারেশন করা হয়। অপারেশনের পর তাকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন মাথার ভেতরে দ্রুত রক্ত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। পরবর্তী সিটি স্ক্যান বা এমআরআই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে। অনিক মাহমুদের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন আগে থেকেই তার উচ্চ রক্তচাপের সমস্যা ছিল, যা স্ট্রোকের অন্যতম প্রধান ঝুঁকি। হঠাৎ করে পুরো মাথায় রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা মুহূর্তের মধ্যে সংকটাপন্ন হয়ে পড়ে। পরিবারের সদস্যরা সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। 2012 সালে চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে অনিক মাহমুদের বিয়ে হয়। তাদের সংসার ছিল মাত্র 8 বছরের। 2020 সালে তাদের বিচ্ছেদ ঘটে। একমাত্র সন্তান আইজান বর্তমানে মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। বিচ্ছেদের পর থেকেই অনিক মাহমুদ চরম হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে। স্ত্রী ও সন্তানকে হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কয়েক দফা শাবনূরের কাছে গিয়ে সংসার জোড়া লাগানোর চেষ্টা করেছেন, মামলা সালিশও হয়েছে, কিন্তু শাবনূর সেই ভাঙা সংসার আর জোড়া লাগাতে রাজি হননি। শাবনূর একবার জানিয়েছিলেন অনিক মাহমুদ ছেলে জন্মের পর 1 কোটা দুধও কিনে দেননি এবং বাবার দায়িত্ব পালন করেননি। এসব অভিযোগ নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। তবে বিচ্ছেদের পর সম্পর্ক একেবারে শেষ হয়নি বলে মনে হয়। অনেকের এই অসুস্থতার খবর শুনে অস্ট্রেলিয়ার অবস্থানরত শাবনূর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কেঁদে কেঁদে তিনি সাবেক স্বামীর দ্রুত সুস্থতা কামনা করেছেন বলে সূত্র জানিয়েছে। ব্রেন স্ট্রোক বাংলাদেশ সহ বিশ্বের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। চিকিৎসকরা বলছেন উচ্চ রক্তচাপ, স্ট্রেস, অনিয়মিত জীবনযাপন এবং মানসিক চাপ এর বড় ঝুঁকি। অনিক মাহমুদের ক্ষেত্রে বিচ্ছেদ পরবর্তী হতাশা ও দুশ্চিন্তা হয়তো পরিস্থিতিকে আরো জটিল করেছে। সাধারণত প্রথম 72 ঘন্টায় যদি রোগী স্থিতিশীল হয় তাহলে সুস্থতার সম্ভাবনা বাড়ে, কিন্তু এখনো অনেকের অবস্থা লাইফ সাপোর্টের উপর নির্ভরশীল বলে খবর পাওয়া গেছে। ঢাকায় সিনেমা 90 দশকের জনপ্রিয় নায়িকা শাবনূরের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনা হয়। তার অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা রয়েছে। অন্যদিকে অনিক মাহমুদ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তাদের বিচ্ছেদের ঘটনা তখনও মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছিল। বর্তমানে শাবনূর অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। ছেলে আইজানকে নিয়ে নতুন জীবন শুরু করেছেন। সাবেক স্বামীর এই সংকটময় মুহূর্তে তার উদ্বেগ প্রকাশ করা স্বাভাবিক বলেই মনে করছেন ঘনিষ্ঠজনরা। সাবেক স্বামীর এই সংকটময় মুহূর্তে তার উদ্বেগ প্রকাশ করা স্বাভাবিক বলে মনে করছেন ঘনিষ্ঠজনরা। পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনিক মাহমুদের জন্য দোয়া চাওয়া হয়েছে। চিকিৎসকরা আশা করছেন পরবর্তী কয়েক ঘন্টার পর্যবেক্ষণে তার অবস্থার কিছুটা উন্নতি হবে, তবে এখনো সবকিছু অনিশ্চিত। এই মর্মান্তিক ঘটনায় অনিক মাহমুদের দ্রুত সুস্থতা কামনা করছেন সবাই। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ও প্রার্থনার মাধ্যমে তিনি যেন শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, এটা এখন একমাত্র প্রত্যাশা। শাবনূর সহ পরিবারের সকল সদস্যের মানসিক শান্তি ফিরে আসুক। অনিক মাহমুদ, আপনার জন্য সবার দোয়া রইল। চট্টগ্রাম বন্দরে 34 জ্বালানিবাহী জাহাজের 27টি খালাস। দেশের জ্বালানির চাহিদা মেটাতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছে চট্টগ্রাম বন্দর। বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যে দেখা গেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলপিজি ও তেলবাহী মোট 34টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও জেটিতে অবস্থান করে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে 27টি জাহাজ এর মধ্যে পণ্য খালাস শেষ করে বন্দর ত্যাগ করেছে। বন্দর সূত্রে জানা গেছে মোট 34টি জাহাজের মধ্যে 27টি জাহাজ সফলভাবে পণ্য খালাস সম্পন্ন করে গন্তব্যে ফিরে গেছে। এর মধ্যে কাতার ও অস্ট্রেলিয়া থেকে আসা এলএনজি জাহাজ আল জুর, লুসাইল ও প্রাচী অন্যতম। এছাড়া ওমান, মালয়েশিয়া ও ভারত থেকে আসা এলপিজি জাহাজ মর্নিং জেন, এপিক সান্টার এবং সিঙ্গাপুর থেকে আসা গ্যাস অয়েলবাহী জাহাজ গ্রান্ড কুবা তাদের কার্যক্রম শেষ করে বন্দর ত্যাগ করেছে।
প্রতিবেদন অনুযায়ী বর্তমানে 3টি জাহাজ সরাসরি খালাস প্রক্রিয়ায় যুক্ত বা অপেক্ষমান। এর মধ্যে ওমান থেকে আসা জাহাজ BWK বর্নহোম বর্তমানে সীতাকুণ্ড পয়েন্টে অবস্থান করছে। থাইল্যান্ড থেকে আসা জাহাজ AB অলিভিয়া বর্তমানে বন্দরের DOJ-4 জেটিতে অবস্থান করছে। সিঙ্গাপুর থেকে আসা গ্রান্ড খুবা জাহাজটি বর্তমানে কুতুবদিয়া পয়েন্টে অবস্থান করছে। জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে আগামী কয়েকদিনে আরো 4টি বড় জাহাজ বন্দরে ভেড়ার অপেক্ষায় আছে। এর মধ্যে কাতার থেকে আসা HL ফাফিন জাহাজটি গতকাল পৌঁছার কথা থাকলেও এখন পর্যন্ত বন্দরে পৌঁছেনি। ইন্দোনেশিয়া থেকে আসা জাহাজ নিউ ব্রেভ আজ বন্দরে পৌঁছবে। সিঙ্গাপুর থেকে আসা জাহাজ PTB সোলানা আগামী 31 মার্চ পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আসা বিশাল জাহাজ সেলসিয়াস গ্যালাপাগোস আগামী 4 এপ্রিল বন্দরে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। মূলত কাতার, অস্ট্রেলিয়া, ওমান ও সিঙ্গাপুর থেকে আসা এসব জাহাজে দেশের বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা ও গৃহস্থালী ব্যবহারের জন্য প্রয়োজনীয় গ্যাস ও জ্বালানি তেল রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, জ্বালানি পণ্যবাহী জাহাজগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দিচ্ছি। দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্দরের অপারেশনাল কার্যক্রম 24 ঘন্টা সচল রাখা হয়েছে। এসব জ্বালানি জাহাজের আগমন এবং দ্রুত খালাস প্রক্রিয়া দেশের শিল্প উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডিপ স্টেট নাম প্রকাশে এনসিপি নেতা আসিফের লুকোচুরি। ডিপ স্টেট থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সেই সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। কখন কি শর্তে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল বা ডিপ স্টেট বলতে কাদের বুঝিয়েছেন, এখন সেই প্রশ্ন সামনে আসছে। এই ডিপ স্টেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। নেটিজেনদের কেউ ডিপ স্টেট কারা সেটা প্রকাশের দাবি জানিয়েছেন, আবার কেউ কেউ লিখেছেন দুর্নীতি দমন কমিশন আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত করছে। সেটাকে আড়াল করতে ডিপ স্টেট থিওরি নিয়ে আসিফ মাহমুদ আলোচনায় থাকছেন। তবে তিনি ডিপ স্টেটের নাম প্রকাশে রহস্যজনকভাবে লুকোচুরি করছেন। গণমাধ্যম থেকে ডিপ স্টেট বিষয়ে জানতে চাওয়া হয়েছিল আসিফ মাহমুদের কাছে। তিনি গতকাল শুক্রবার বলেন, ডিপ স্টেট বৈদেশিক সহ অনেকগুলো পক্ষ ছিল, তাই সুনির্দিষ্ট করে কারো নাম আমি উল্লেখ করতে চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ এখন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেও তিনি নির্বাচনে প্রার্থী হতে পারেননি। মূলত কুমিল্লা 3 মুরাদনগর আসনে প্রার্থী হওয়ার পাকিস্তানি গণহত্যার বিচারের চেয়ে বাংলাদেশের দাবিতে ভারতের সমর্থন। 71-এ পাকিস্তানে চালানো হত্যাযজ্ঞের বিচার দাবিতে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার নয়াদিল্লিতে এক ব্রিফিং এ বলেন, 71-এর ঘটনাগুলো উপেক্ষা করা যায় না। 1971 সালের 25 মার্চের হত্যাযজ্ঞের কথা স্মরণ করে তিনি বলেন, অপারেশন সার্চ লাইটের সময় পাকিস্তান যে ভয়াবহ নৃশংসতা চালিয়েছে তা সম্পর্কে বিশ্ব অবগত। ওই অভিযানে বাংলাদেশের লাখো নিরীহ মানুষ নিহত হন এবং নারীদের উপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়। একই সঙ্গে কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। জয়সওয়াল বলেন, এই নৃশংসতা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু পাকিস্তান আজও তাদের অপরাধ অস্বীকার করে যাচ্ছে। ন্যায় বিচারের আকাঙ্ক্ষায় আমরা বাংলাদেশের পাশে আছি। পাকিস্তানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মুক্তিকামী বাঙালির আন্দোলন কঠোর হস্তে দমনের জন্য 71-এর 25 মার্চ রাতে নারকীয় হত্যাযজ্ঞের সূচনা করে পাকিস্তানি বাহিনী। সেই রাতে পৃথিবীর ইতিহাসের ভয়াবহতম গণহত্যার শিকার হয় স্বাধীনতাকামী বাংলাদেশের মানুষ। সশস্ত্র পাকিস্তানি সেনাবাহিনী ট্যাঙ্ক ও সাজোয়া বহর নিয়ে পথে নামে। অপারেশন সার্চলাইট নামে কুখ্যাত অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানা সহ ঢাকার বিভিন্ন জায়গায় নারকীয় গণহত্যা চালানো হয়। ঢাকার রাস্তায় পড়ে থাকা অগণিত লাশ, অসংখ্য ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, গুঁড়িয়ে দেওয়া হয় বাঙালির প্রাণের শহীদ মিনার। এই অপারেশনের উদ্দেশ্য ছিল ঢাকা সহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধান শহরগুলোতে আওয়ামী লীগ নেতা ও ছাত্র নেতা এবং বাঙালি বুদ্ধিজীবীদের গ্রেফতার ও হত্যা। সামরিক আধা